প্যাকেটে থাকা জিনিসটুকু ব্লেন্ডারে ঢেলে সুইচ অন করে দেয় ছেলেটা। শব্দ পেয়ে বাবুর্চি ভেতরে ঢোকে। ছোট সাহেব, দিন, আমি করে দিচ্ছি। সামনে এগিয়ে এসে বাবুর্চি বলল। কিন্তু ছেলেটা হাতের ইশারায় থামতে বলে। না, আমি করে নিচ্ছি। তুমি আমাকে 1 গ্লাস দুধ এনে দাও। বাবুর্চি দুধ নিয়ে আসে। আধা গ্লাস দুধ খেয়ে বাকিটা ব্লেন্ডারে জারে থাকা সবটুকু গুঁড়া ঢেলে একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়তে থাকে। নাড়া শেষ হলে এক নিঃশ্বাসে গ্লাস খালি করে ফেলে। রাতের জন্য আজ কী রান্না করেছো? বাবুর্চিকে জিজ্ঞেস করে। বাবুর্চি কিছু ডিশের নাম বলে, যা শুনে ওর চেহারা অরুচি ফুটে ওঠে। আমি খাবো না, ঘুমাতে যাচ্ছি। আমাকে ডিস্টার্ব করবে না, কড়া গলায় বলল। পায়ের বাটার স্যান্ডেলগুলো মেঝের উপর দিয়ে এক প্রকার টেনে নিয়ে যায়। মুখে দাড়ি বেড়ে গেছে ওর, চোখগুলো লাল। শার্টের কয়েকটা বোতাম ছাড়া বাকি সবই খোলা। রুমে ঢুকে দরজা লক করে নিল। এরপর বিশাল আকারের মিউজিক সিস্টেমের কাছে গিয়ে তা অন করে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। রুমে এখন মাইকেল বোল্টনের "হোয়েন আ ম্যান লাভস আ ওয়েম্যান" উঁচু আওয়াজে বাজতে থাকে। রিমোট ধরে রাখা বাঁ হাত নিচে ঝুলছে, পা দুটো দুলছে মিউজিকের তালে। রুমে বিছানা এবং ওর নিজের অবস্থা ছাড়া সব কিছু গোছানো। কোথাও কিছু এলোমেলো বা সামান্য ধুলোবলিও নজর আসছে না। মিউজিক সিস্টেমের পাশের সেলফে অডিও ভিডিও ক্যাসেটগুলো বেশ সুন্দর করে সাজিয়ে রাখা। অপর দেয়ালের সেলফ বয়ে ভরা। কোনায় থাকায় কম্পিউটার টেবিল দাবি করছে তাকে ব্যবহার করা মানুষটা ভীষণ অর্গানাইজড। রুমের অন্যান্য দেয়ালে শোভা পাচ্ছে হলিউড অ্যাক্ট্রেসদের ছবিসহ বিভিন্ন ব্যান্ডের পোস্টার। বাথরুমের দরজা ও রুমের জানালার কাছে প্লেবয় ম্যাগাজিন থেকে কাটা কিছু মডেলের নগ্ন ছবি লাগানো। এই রুমে প্রথমবার প্রবেশ করা যে কোনো ব্যক্তি দরজা খুলে ভীষণভাবে চমকে যাবে, কারণ জানালার কাছে লাগানো ছবিগুলো কয়েক মুহূর্তের জন্য অগান্তুকের কাছে ছবি নয়, বরং সত্যিকার মেয়ে মনে হবে। ছবিগুলো লাগানোর সময় এর জন্য বিশেষ যত্ন দেওয়া হয়েছিল। যে দেয়ালে মিউজিক সিস্টেম, সেই দেয়ালের এক কোণায় ঝুলছে ইলেকট্রনিক গিটার, পাশের স্ট্যান্ডে রয়েছে কিবোর্ড। গিটার থেকে একটু দূরে পিকল, বাঁশি, ওবেও ঝুলিয়ে রাখা, যা দেখে বোঝা যায় এই রুমে বসবাসরত মানুষটার মিউজিকের প্রতি গভীর প্রীতি রয়েছে। বিছানায় ঠিক সামনের দেয়ালে ক্যাবিনেটের টিভি, বাকিটা জুড়ে বিভিন্ন ট্রফি ও শিল্ড। রুমের চতুর্থ কোণাও খালি ছিল না। ওখানের দেয়ালে ভিন্ন ভিন্ন র্যাকেট ঝুলিয়ে রাখা, যার মধ্যে একটা টেনিসের, বাকি দুইটা স্কোয়াশের। র্যাকেটগুলো দেয়ালে ঝুলানোর আগে নিচে কিছু পোস্টার লাগানো হয়েছে। এরপর তা এমনভাবে ঝুলানো হয়েছে যা দেখলে মনে হয় র্যাকেটগুলো খেলোয়াড়রা ধরে রেখেছেন। টেনিস র্যাকেটের নিচে গ্যাভিওলা সাবাতিনের পোস্টার, একটা স্কোয়াশ র্যাকেটের নিচে জাহাঙ্গীর খান এবং অপরটির নিচে রডনি মার্টিনের পোস্টার। রুমের একমাত্র জায়গা যা অগোছালো তা হলো ডাবল বেডের বিছানা, যার উপর ও শুয়ে আছে। সিল্কের বেডশিট বাজেভাবে কুঁচকে আছে। চারপাশে ছড়ানো ইন্টারন্যাশনাল পর্নোগ্রাফির ম্যাগাজিন, যার বেশিরভাগ প্লেবয়ের। একটা পেপার কাটের সাথে কিছু কাগজের টুকরো পড়ে আছে পাশে, যা দেখে বোঝা যায় কিছুক্ষণ আগে এগুলো থেকে ছবি কাটছিল ও। চুইংগামের কিছু র্যাপারও বিছানায় দলামলা হয়ে পড়ে আছে। ডানহিল সিগারেটের একটা প্যাকেট, লাইটার আর অ্যাস্ট্রো বিছানার আরেক পাশে। সিল্কের সাদা চকচকে বেডশিটের বিভিন্ন জায়গায় সিগারেটের ছাই। কফির খালি মগও বিছানায়, পাশে একটা টাই ও রিস্ট ওয়াচ। এই সব কিছু থেকে একটু দূরে একটা মোবাইল, যা হঠাৎ করে বেজে ওঠে। বিছানায় উপুর হয়ে শুয়ে থাকা ছেলেটা সম্ভবত এখন ঘুমের ঘোরে। রিংটংয়ের আওয়াজে মাথা না তুলে ডান হাত দিয়ে বিছানার এদিক সেদিকে হাতড়ে মোবাইল খোঁজার চেষ্টা করলো, কিন্তু মোবাইল হাতের নাগালের দূরে। কল এসেই যাচ্ছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হাত স্থির হয়ে আসে, হয়তো পুরোপুরি ঘুমিয়ে পড়েছে। পা দুটো এখন আর দুলছে না। মোবাইল এখনও বাজছিল। বিছানার সাইডে ঝুলতে থাকা বা হাতের রিমোটের নিচে কার্পেটে পড়ে যায়। মাইকেল বোল্টনের কণ্ঠে "হোয়েন আ ম্যান লাভস আ ওয়েম্যান" গানের আওয়াজ এখনও রুম জুড়ে প্রতিধ্বনি হচ্ছিল। হঠাৎ কেউ এসে দরজায় নক করে। সময়ের সাথে সাথে শব্দ বাড়ছিল। কল থেমে গেছে। দরজায় ক্রমশ আরও জোরে জোরে শব্দ করা হয়, কিন্তু বিছানায় উপুর হয়ে অচেতন অবস্থায় পড়েছিল ও। "ডোন্ট টেল মি মামা, তুমি কি সত্যি এঙ্গেজ?" জাভিরিয়া ব্যাপারটা প্রকাশ্যে আনতেই জয়নব ধাক্কা খেল। ইমামা অভিযুক্তের নজরে বান্ধবীর দিকে তাকায়, যে আগে থেকে ক্ষমাপ্রার্থী হয়ে ওর দিকে তাকিয়েছিল। "ওর দিকে না, আমার দিকে তাকিয়ে বলো, তুমি সত্যিই এঙ্গেজ?" জয়নব ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে। "হ্যাঁ, কিন্তু এটা অস্বাভাবিক বা আশ্চর্যের কিছু না। তুমি যেভাবে রিয়্যাক্ট করছো," ইমামা শান্ত স্বরে বলল। ওরা সবাই লাইব্রেরিতে ছিল। সেখানে বসে যে যার মতো একে অপরের সাথে ফিসফিসিয়ে কথা বলছে। "তবু আমাদের বলা উচিত ছিল তোমার। গোপন করার কি দরকার ছিল?" এবার রায়বা বলে ওঠে। "গোপন করিনি। এটা তোমাদের জানানোর মতো তেমন গুরুত্বপূর্ণ কিছু না।
তাছাড়া আমাদের বন্ধুত্ব নতুন, কিন্তু এই এঙ্গেজমেন্টের অনেক বছর হয়ে গেছে। ইমামা কারণ দেখায়। অনেক বছর মানে কি বোঝাতে চাইছো? মানে 2-3 বছর হয়ে গেছে। তারপরই মামা, বলা উচিত ছিল তোমার। জয়নবের অভিযোগ এখন নিজের জায়গা। ইমামা জয়নবের দিকে তাকিয়ে হাসে। আচ্ছা, আবার করলে অন্য কাউকে না বললেও তোমাকে বলবো। ভেরি ফানি। জয়নব চোখ রাঙায়। আর কিছু না হোক, অন্তত তার ছবি এনে দেখাও আমাদের। কে সে? নাম কি? কি করে? রায়বার সবসময়ের মতো একশ্বাসে প্রশ্নের ওপর প্রশ্ন করে। ফার্স্ট কাজিন, আজজাদ নাম। ইমামা থেমে থেমে বলে, MBA শেষ করে বিজনেস করছে এখন। দেখতে কেমন? এবার জয়নব জিজ্ঞেস করে। জয়নবের দিকে তাকায় মামা। ঠিকঠাক। আহারে, আমি জিজ্ঞেস করছি লম্বা নাকি সুদর্শন কতটা। ইমামা কিছু না বলে হাসে। নিজের পছন্দে এই আংটি বদল হয়েছে ওর। দেখতে বেশ গুড লুকিং। জাবেরিয়া এবার ইমামার হয়ে উত্তর দেয়, হ্যাঁ, এটা তো আমাদের অনুমান করা উচিত ছিল, কারণ ইমামার ফার্স্ট কাজিন বলে কথা। ইমামা, এখন তোমার পরবর্তী কাজ হলো তার কোনো ছবি এনে আমাদের দেখানো। জয়নব বলল। না, এর আগে গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদেরকে ট্রিট দেওয়া। রাবেয়া কথার মাঝে বলল, আপাতত এখান থেকে চলো, হোস্টেলে যেতে হবে। ইমামা উঠে দাঁড়ালো, বাকিরা উঠে পড়ে। কিন্তু জাভিরিয়া, এই কথা তুমি আগে কেন বলনি? একসাথে হাঁটার সময় জয়নব জিজ্ঞেস করে। ইমামা চাইতো না, তাই আমিও কখনো এই ব্যাপারে মুখ খুলিনি। জাভিরিয়া সাফাই দেয়। ইমামা ঘুরে আবার জাভিরিয়ার দিকে তাকায়, চোখে তীক্ষ্ণতা। কেন চাইনি? আমার এঙ্গেজমেন্ট হলে আমি তো চিৎকার করে সবাইকে বলতাম। সেটা যদি আবার নিজের পছন্দের মতো হতো। উফ! জয়নব জোরে জোরে বলল। ইমামা এবার কোনো প্রতিক্রিয়া দেখায় না। আপনাদের ছেলে বিশ্ব জনসংখ্যার সেই 2.5% অন্তর্ভুক্ত, যাদের 150-এর বেশি আইকিউ আছে। এই স্তরের আইকিউ নিয়ে ও যা করেছে তা অসাধারণ, কিন্তু অপ্রত্যাশিত না। ইন্টারন্যাশনাল এই স্কুলে সালারকে ভর্তি করানোর মাত্র 1 সপ্তাহ হয়েছে। এর মধ্যে সিকান্দার ওসমান এবং তার স্ত্রীকে ডাকানো হয়। স্কুলের সাইকোলজিস্ট বিভিন্ন আইকিউ টেস্টে সালারের পারফরম্যান্সের কথা জানায় তাদের। যে স্কোর স্কুল টিচার সহ সাইকোলজিস্টকে অবাক করে দিয়েছে। সালার এই স্কুলের প্রথম ও একমাত্র বাচ্চা যার আইকিউ লেভেল 150+। এর কারণে কিছুদিনের মধ্যেই সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সিকান্দার ওসমান এবং তার স্ত্রীর সাথে দেখা করে সাইকোলজিস্ট ওর শৈশবের ব্যাপারে আরও কিছু জানার সুযোগ খোঁজে। তিনি খুব আগ্রহের সাথে সালারের কেস স্টাডি করেছিলেন। তার এই আগ্রহ পেশাগত কারণে নয়, ব্যক্তিগত কারণে। ক্যারিয়ারে প্রথমবারের মতো এই লেভেলের আইকিউ সম্পন্ন কোনো বাচ্চার মুখোমুখি হচ্ছিলেন। সিকান্দার ওসমানের আজও সেই দিনের কথা স্পষ্ট মনে আছে। সালার তখন মাত্র 2 বছরের, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সেই বয়সে ওর বয়সী অন্যান্য বাচ্চাদের তুলনায় ও বেশ স্পষ্ট করে কথা বলতো। ওর কথার ধরনও এমন হতো যা তাকে এবং তার স্ত্রীকে প্রায় অবাক করে দিত। একদিন যখন তিনি কথা বলার জন্য তার ভাইকে কল করেছিলেন, তখন সালার পাশে ছিল। লাউঞ্জে টিভির সামনে বসে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেন। তিনি হাত থেকে রিসিভার রাখতেই সালার তা তুলে নেয়। হ্যালো আঙ্কেল, আমি সালার, ও বলছিল। তিনি অবাক হয়ে তাকান। ছেলে তার নিশ্চিত ভঙ্গিতে রিসিভারের কানে লাগিয়ে কারোর সাথে কথা বলছে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সিকান্দার ওসমান অবিশ্বাস্য ভঙ্গিতে ছেলেকে দেখলেন। তার মনে হলো ছেলের ছলে মিথ্যে মিথ্যে ফোনে কথা বলছে। পাপা আমার পাশে টিভি দেখছেন। না, তিনি করেনি, আমি নিজেই করেছি। ছেলের পরের বাক্যে সিকান্দার ওসমান যেন আকাশ থেকে পড়লেন। সালার কার সঙ্গে কথা বলছো? জিজ্ঞেস করলেন। শাহনওয়াজ আঙ্কেলের সাথে, সালার উত্তর দেয়। হাত বাড়িয়ে তিনি ফোনের রিসিভার নিলেন। ভেবেছিলেন হয়তো ভুল নম্বরে ডায়াল করেছে, নয়তো লাস্ট নাম্বার রিডায়াল করে ফেলেছে। রিসিভারে কানে ধরেন। অপর পাশে তার ভাই ছিল। সালার নাম্বার ডায়াল করে ফেলেছে। ভাইয়ের কাছে ক্ষমাপ্রার্থী সুরে বললেন সিকান্দার ওসমান। সালার কিভাবে ডায়াল করবে? ও তো খুব ছোট। তার ভাইও অবাক হয়ে জিজ্ঞেস করলেন। মনে হয় নাম্বার রিডায়াল করে ফেলেছে, নয়তো ভুল হাতে লেগেছে। ফোন নিয়ে খেলছিল। সিকান্দার ওসমান কল কেটে রিসিভার নামিয়ে রাখে। সালার এতক্ষণ নীরবে তাদের কথা শুনছিল। তিনি রিসিভারের নিচে রাখতেই আবার তা উঠিয়ে নেয়। এবার ভালোভাবে ছেলেকে লক্ষ্য করলেন তিনি। ও একজন ম্যাচিওর মানুষের মতো আবার চাচা শাহনওয়াজের নাম্বার ডায়াল করছে, তাও খুব দ্রুততার সাথে। কয়েক সেকেন্ডের জন্য বিস্ময়ে স্তব্ধ হয়ে রইলেন। 2 বছর বয়সী বাচ্চার কাছ থেকে আর যাই হোক এমন কিছু আশা করা যায় না। হাত বাড়িয়ে তিনি কল কেটে দেন। সালার, তুমি শাহনওয়াজ আঙ্কেলের নাম্বার জানো? বিস্ময়ের ধাক্কার সামনে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, খুব শান্ত ভঙ্গিতে উত্তর দেয় ও। বলো তো নাম্বার। সালার নাম্বার বলে। তিনি ছেলের মুখের দিকে হা হয়ে তাকিয়ে থাকেন। খোঁজার চেষ্টা করেন কিভাবে সংখ্যার সাথে পরিচিত হয়েছে। আর এই নাম্বার? তোমাকে এই নাম্বার কে শিখিয়েছে? আমি নিজেই শিখেছি। কিভাবে?
একটু আগে আপনি ডায়াল করেছেন। তুমি গুনতে পারো? হ্যাঁ। কত দূর? 100 পর্যন্ত। ও যন্ত্রের মতো শুরু হয়ে যায়। এক শ্বাসে 1 থেকে 100 পর্যন্ত বলে শোনায়। সিকান্দার ওসমানের পেট গিট পড়তে শুরু করে। আচ্ছা, আমি এখন আরেকটা নাম্বার ডায়াল করছি। আমার পর তুমি তা ডায়াল করবে। ছেলের হাত থেকে রিসিভার নেন তিনি। আচ্ছা। সালারের কাছে এটা মজার খেলা মনে হচ্ছিল। সিকান্দার ওসমান একটা নাম্বার ডায়াল করে রিসিভার নামিয়ে রাখে। সালার তার হাত থেকে রিসিভার নিয়ে তার গতিতে নাম্বার ডায়াল করে। তার মাথা ঘুরতে থাকে। ও সেই নাম্বার ডায়ালই করছে যা তিনি ডায়াল করেছিলেন। একের পর এক আরও বেশ কিছু নাম্বার ডায়াল করে ছেলেকে একই নাম্বার ডায়াল করতে বলেন। কোনো রকম ভুল ছাড়া সেই সব নাম্বার ডায়াল করতে থাকে ও। তাই বুঝতে বাকি রইল না যে ওর মাঝে ফটোগ্রাফিক মেমোরি আছে। স্ত্রীকে ডাকলেন তিনি। আমি ওকে গুনতে শিখাইনি। কয়েকদিন আগে কিছু বই এনে দিয়েছিলাম শুধু। আর একবার হয়তো এমনিতেই ওর সামনে 100 পর্যন্ত বলেছি। স্বামীর জিজ্ঞাসার উত্তরে তাইবা সিকান্দার বললেন। সিকান্দার ওসমান ছেলেকে আবার 100 পর্যন্ত শোনাতে বলেন। ও শোনায়। ওর মা তাইবা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন। স্বামী স্ত্রী দুইজনই বোঝেন মেধার দিক থেকে তাদের এই ছেলে অসাধারণ ক্ষমতা সম্পন্ন নিয়ে জন্মেছে। এই জন্য নিজেদের বাকি সন্তানের তুলনায় ওকে তাড়াতাড়ি স্কুলে ভর্তি করিয়ে দেন। স্কুলে নিজের অসাধারণ মেধা নিয়ে শীঘ্রই সবার নজরে চলে আসে ও। এই বাচ্চার ক্ষেত্রে আপনাদের বিশেষ মনোযোগ প্রয়োজন। সাধারণ বাচ্চাদের তুলনায় এ জাতীয় বাচ্চারা বেশি সংবেদনশীল ও জটিল প্রকৃতির হয়ে থাকে। যদি আপনারা যথাযথভাবে ওকে বড় করতে পারেন তাহলে এই ছেলে আপনাদের জন্য এবং পুরো বংশের জন্য গর্বে পরিণত হবে। শুধু বংশের জন্যই না, বরং আপনাদের দেশের নামও ছড়াবে। সিকান্দার ওসমান এবং তার স্ত্রী তাইবা সগর্বে ভিন্ন দেশি সাইকোলজিস্টের কথা শুনছিলেন। নিজেদের অন্য সন্তানের তুলনায় তারা ওকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। সালার তাদের সবচেয়ে আদরের সন্তান ছিল। ছেলের সব কীর্তিতে ওকে নিয়ে বেশ গর্ববোধ করাতেন। প্রথম দিকে স্কুলে এক টার্মের পর সালারকে অন্য ক্লাসে উঠিয়ে দেওয়া হলো। দ্বিতীয় টার্মের পর এর উপরের ক্লাসে, যার কারণে সিকান্দার ওসমানের মাঝে কিছুটা উদ্বেগ দেখা দেয়। তিনি চাইতেন না ও 8-10 বছর বয়সে জুনিয়র সিনিয়র ক্যামব্রিজ শেষ করে ও লেভেল আর এ লেভেলের অপেক্ষায় বসে থাকুক। কিন্তু যেই গতিতে এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠছিল তাতে এমন ঘটনার সম্ভাবনাই বাড়ছিল। আমি চাই আমার ছেলেকে বছর শেষ হলে উপরের ক্লাসে প্রমোশন দিবেন আপনারা। এত দ্রুত এমন অস্বাভাবিক গতিতে ও নিজের একাডেমিক ক্যারিয়ার শেষ করে ফেলুক আমি তা চাই না। ওর সাবজেক্টস অ্যাক্টিভিটিস বাড়িয়ে দিন, তবে স্বাভাবিক নিয়মে রেখেই ওকে উপরের ক্লাসে প্রমোট করুন। সিকান্দার ওসমানের পিটাপিটিতে সালারকে 1 বছরে আর ডবল বা ট্রিপল প্রমোশন দেওয়া হয় না। ওর ট্যালেন্ট খেলাধুলা এবং অন্যান্য বিষয়ের মাধ্যমে প্রভাবিত করা হয়। দাবা, টেনিস, গলফ আর মিউজিক, এই 4 বিষয় ওর সবচেয়ে বেশি আগ্রহ কাজ করত। কিন্তু এর মানে এই না নিজেকে শুধু এই 4-এ সীমাবদ্ধ রাখত। স্কুলে হওয়া প্রায় সব খেলায় অংশ নিত ও। কোথাও অংশ না নেওয়ার পেছনে কারণ থাকতো, যা যথেষ্ট চ্যালেঞ্জিং মনে হয়নি ওর কাছে। জাভেরিয়া, প্রফেসর ইমতিনানের লেকচারের নোটগুলো দাও আমাকে। ইমামা বান্ধবীকে উদ্দেশ্য করে বলল, যে টেবিলে বসে পড়ছিল। হাত বাড়িয়ে জাভেরিয়া একটা নোটবুক ওকে দেয়। ইমামা নোটবুক খুলে পৃষ্ঠা উল্টে পাল্টে দেখতে থাকে। জাভেরিয়া বইয়ে মন দেয়, কিন্তু একটু পর কিছু মনে করে ঘুরে বিছানায় থাকা ইমামার দিকে তাকায়। তুমি লেকচার নোট করা বন্ধ করছো কেন? জিজ্ঞেস করে ওকে। ইমামা নোটবুক থেকে মুখ তুলে, কিছু বুঝলে তারপর না নোট করব। মানে কি? প্রফেসর ইমতিনানের লেকচার বুঝায় আসে না? জাভেরিয়া অবাক হয়। কত ভালো পড়ায়। কখন বললাম খারাপ পড়ায়? আমি শুধু। ইমামা কথা থামিয়ে হাতে থাকা নোটবুক এপিটুপিট করে। জাভেরিয়া ভালো করে ওর দিকে তাকায়। তুমি ইদানিং খুব অন্যমনস্ক হয়ে যাচ্ছ। কোনো কারণে ডিস্টার্ব? বই বন্ধ করে ওর পাশে এসে সহানুভূতি নিয়ে জিজ্ঞেস করে। ডিস্টার্ব? ইমামা বিড়বিড় করে। না, তেমন কিছু না। চোখের নিচে কালি জমছে। কাল রাতে হয়তো 3:30 আমার সাথে চোখ খুলে যায়। তুমি তখনও জেগেছিলে। আমি পড়ছিলাম, ইমামা আত্মরক্ষামূলক উত্তর দেয়। না, শুধু বই সামনে নিয়ে বসেছিলে। বইয়ে চোখ ছিল না। জাভেরিয়া ওর অজুহাত নাকচ করে। কোনো সমস্যা? আমার কি সমস্যা হতে যাবে? তাহলে এত চুপচাপ কেন থাকতে শুরু করেছো? জাভেরিয়া কথা এড়িয়ে যেতে দেয় না। না তো, কেন চুপচাপ হব? ইমামা হাসতে চেষ্টা করে। আমি আগের মতোই কথা বলি। শুধু আমি না, অন্য সবাইও তোমার এই অস্থিরতা নোট করছে। জাভেরিয়া গম্ভীর হয়। কোনো সমস্যা নেই, আমি শুধু পড়াশোনা নিয়ে টেনশনে থাকি। আমি বিশ্বাস করতে পারছি না আমরা সবাই একসাথে পড়ি। আমাদের চেয়ে বেশি টেনশন তোমার একা হওয়ার কথা না। ইমামা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কাবু হয়ে যাচ্ছে ভেবে। বাড়িতে সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। আজাদের সাথে ঝগড়া হয়নি তো? ঝগড়া হতে যাবে কেন? তারপরও পার্থক্যটা অনেক।
ইমামা বান্ধবীকে থামায়। যখন বলছি সমস্যা নিয়ে বিশ্বাস কেন করছো না তুমি? এত বছর এমন কোনো কথা আছে যা আমি তোমার সাথে শেয়ার করিনি, বা এখনও আমার ব্যাপারে অজানা তুমি? তারপরও এভাবে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছো? রাগ করে ও। জাভিরিয়া থমথম খেয়ে যায়। বিশ্বাস কেন করব না? শুধু এই ভেবে জোর দিলাম তুমি হয়তো সমস্যার কথা বলছো না, যাতে আমি চিন্তায় না পড়ি। আর কিছু না। মনে মনে নিজেকে শাসায়। উঠে টেবিলে এসে বই খুলে পড়তে শুরু করে। অনেকক্ষণ পড়ার পর হাই তুলতে তুলতে জাবেরিয়া অনিচ্ছাকৃতভাবে ঘাড় ঘুরিয়ে তাকায়। ইমামা নোটবুক খুলে বসে আছে, কিন্তু চোখ নোটবুকে নেই। সামনের দেয়ালের এক দৃষ্টিতে তাকিয়েছিল। খালের উপরের ব্রিজ থেকে একটু দূরে ছেলেটা গাড়ি থামায়। ডিকি থেকে একটা বস্তা আর দড়ি বের করে। দড়িসহ বস্তাটা টানতে টানতে ব্রিজের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। আশপাশ দিয়ে চলাফেরা করা পথচারীরা ওকে দেখল, কিন্তু ও কাউকে দেখে থামল না। ব্রিজের উপরে পৌঁছে প্রথমে নিজের শার্ট খুলে পানিতে ফেলে দেয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে স্রোতের সাথে ভেসে অনেক দূরে চলে যায়। ডার্ক ব্লু কালারের টাইট জিন্সে ওর দীর্ঘ উচ্চতা আর শারীরিক অবকাঠামো ছিল নজর কাড়ার মতো। তবে এই মুহূর্তে ওর চোখে মুখে যে অভিব্যক্ত ছিল তা পড়া অন্য কারোর পক্ষে সম্ভব হয়নি। ছেলেটার বয়স 19 বা 20 বছর হবে, কিন্তু উচ্চতা আর চেহারার রূপরেখা বয়সকে বাড়িয়ে দিয়েছে। সাথে করে নিয়ে আসা দড়ির এক অংশ রেখে অন্য অংশ পানিতে ফেলে দেয় ও। দড়ি পানির নিচে চলে গেলে হাতে থাকা অংশ দিয়ে বস্তার মুখে গিঁট দিতে থাকে। দড়ি শেষ না হওয়া পর্যন্ত, এরপর পানিতে থাকা অংশটা উপরে তুলে আনুমানিক 3 ফুটের মতো রেখে বাকিটা আবার পানিতে ছেড়ে দেয়। নিজের পা দুটো একসাথে করে 2-3 বার ভালোভাবে দড়ি পেঁচিয়ে শক্তভাবে বাঁধে। বাকি থাকা 3 ফুটের সেই টুকরো দিয়ে খুব দক্ষতার সাথে 2টি ফাঁস তৈরি করে। এরপর লাফিয়ে ব্রিজের রেলিংয়ে উঠে বসে। ডান হাত কোমরের পিছনে নিয়ে প্রথম ফাঁসে ঢুকিয়ে বাঁ হাত দিয়ে টেনে দড়ি টাইট করে নেয়। বাঁ হাতও একইভাবে দ্বিতীয়বার ফাঁসে ঢুকিয়ে ডান হাতের সাহায্যে দড়ি টেনে টাইট করে। চেহারায় অবশেষে তৃপ্তির হাসি ফোটে। একটা লম্বা শ্বাস নিয়ে ব্রিজের রেলিং থেকে নিচে লাফ দেয়। ধপ করে ওর মাথা পানিতে গিয়ে পড়ে। শরীর কোমর অবধি পানিতে ডুবে যায়। দড়ি শেষ হয়ে আসে। ছেলেটা এখন উল্টো ঝুলছে, 2 হাত পিছনে পিঠের সাথে বাঁধা, মাথা থেকে কোমর পর্যন্ত পানির নিচে। বস্তার ওজন নিশ্চয়ই ওর ওজনের চেয়ে বেশি, যার কারণে বস্তা ওর সাথে নিচে চলে আসেনি, বরং সেইটার সাথে আটকে উল্টো হয়ে ঝুলছিল। শ্বাস আটকে রেখেছে ও। মাথা পানিতে যাওয়ার পর চোখ খোলা রাখার চেষ্টা ব্যর্থ হয়। পানি ঘোলা, কাদা চোখে যায়, তাই চোখ বন্ধ করে রাখে। ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম হয় এবার। শ্বাস নেওয়ার চেষ্টা করতেই নাক মুখ দিয়ে পানি শরীরে ঢোকা শুরু করে। ভীষণভাবে কাতরায় ও, কিন্তু হাত খুলে নিজেকে উপরে তোলার কোনো সুযোগ নেই। ওর দেহের নড়াচড়া ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। কিছু মানুষ ওকে ব্রিজ থেকে লাফিয়ে পড়তে দেখেছে। তারা চিৎকার করতে করতে ছুটে আসে। দড়ি এখনও নড়ছে। লোকজন বুঝতে পারছিল না তাদের কী করা উচিত। পানির নিচের নড়াচড়া ক্রমশ নিস্তেজ হয়ে থাকে। ছেলেটার পা দুটো এখনও নিষ্প্রাণ দেখাচ্ছে। ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা লোকজন আতঙ্কিত হয়ে প্রাণহীন সে অস্তিত্বর দিকে তাকিয়েছিল। ব্রিজের উপরে ভিড় বাড়ছে। পানির নিচে থাকা অস্তিত্ব ততক্ষণে স্থির হয়ে গেছে। শুধু পানি দেহটাকে নড়াচড়া করছিল একটা পেন্ডুলামের মতো, সামনে পেছনে, সামনে পেছনে, সামনে পেছনে। ইমামা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রাবেরিয়া আলমারি থেকে জামা বের করতে করতে বলে। রেডি হব কেন? ইমামা অবাক হয়ে জিজ্ঞেস করলো রাবিয়াকে। শপিংয়ে যাব। সাথে যাবে। রাবেরিয়া তাড়াহুড়া করে ইস্ত্রি আনপ্ল্যাক করে। আমি কোথাও যাব না। ইমামা বিছানায় শুয়েছিল। কথা শেষ করে চোখের উপর হাত রাখে। তুমি কোথাও যাবে না মানে? তোমাকে জিজ্ঞেস করলো কে? জানানো হচ্ছে। রাবেয়া ওর সুরেই বলে। আমিও বলে দিয়েছি কোথাও যাচ্ছি না। ইমামা চোখের উপর হাত রেখেই বলল। জয়নবও যাবে। পুরো গ্রুপ যাচ্ছি। ফেরার সময় মুভি দেখব। রাবেয়া পুরো প্রোগ্রাম বলল। ইমামা একবারের জন্য চোখের উপর থেকে হাত সরিয়ে রাবেয়াকে জিজ্ঞেস করলো, জয়নবও যাবে? হ্যাঁ, জয়নবকে আমরা রাস্তা থেকে পিক করব। ইমামা কিছু ভাবল। তুমি বড্ড পাশনে হয়ে যাচ্ছ ইমামা। রাবেয়া বিরক্তি প্রকাশ করে। আমাদের সাথে কোথাও আসা যাওয়া বন্ধ করে দিয়েছো, কি হয়েছে? কিছু হয়নি, আমি আজ একটু ক্লান্ত, তাই ঘুমাতে চাই। রাবেরিয়ার দিকে তাকিয়ে বলল ইমামা। কিছুক্ষণ পর জাভেরিয়াও রুমে আসে। ওকে সঙ্গে নেওয়ার জন্য জোরাজুরি শুরু করে, কিন্তু নিজের কথায় অনড় ও। না, আমি ঘুমাবো, অনেক ক্লান্ত। বাধ্য হয়ে বিড়বিড় করতে করতে ওরা দুইজন বেরিয়ে যায়। রাস্তায় জয়নবকে বসা থেকে পিক করার সময় জাভেরিয়া খেয়াল করে ব্যাগে ওর ওয়ালেট নেই। হোস্টেলে ভুল করে রেখে এসেছে। একটু হোস্টেলে চলো, ওয়ালেট নিয়ে তারপর মার্কেটে যাই। ওর অনুরোধে সবাই হোস্টেলে ফিরে আসে, কিন্তু এসে বিস্ময়ের মুখে পড়তে হয়।
কারণ রুমের দরজায় তালা ঝুলছে। ইমামা কোথায়? রাবেয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো। জানি না, এভাবে রুম লক করে কই যাবে? বলল ঘুমাবে। জাভেরিয়া বলে, হোস্টেলে কারো রুমে যায়নি তো? রাবেরিয়া নিজের অনুমান প্রকাশ করে। পরের কয়েক মিনিটে ওরা সেই সব মেয়ের রুমে যায় যাদের সঙ্গে ওদের হাই হ্যালো ছিল, কিন্তু কারো কাছে ইমামার কোনো খোঁজ পাওয়া যায় না। হোস্টেলের বাইরে যায়নি তো? রাবেয়ার হঠাৎ মনে হলো, চলো ওয়ার্ডেনকে জিজ্ঞেস করি। জাভেরিয়া সায় দেয়। ওরা ওয়ার্ডেনের কাছে এসে জিজ্ঞেস করে, হ্যাঁ, ইমামা কিছুক্ষণ আগে বাইরে গেছে। ওদের নিশ্চিত করে ওয়ার্ডেন। জাভেরিয়া আর রাবেয়া একজন অন্যজনের মুখে দেখতে থাকে। বলে গেছে সন্ধ্যায় ফিরবে। ওয়ার্ডেন আরও পরিষ্কার করে। ওরা ওয়ার্ডেনের রুম থেকে বেরিয়ে আসে। ইমামা যাবে কোথায়? আমাদের সাথে যাওয়ার সময় বেঁকে বসলো। ঘুম দরকার, ক্লান্ত, আর এখন গায়েব। রায়বার খটকা লাগে। ওরা রাতে দেরি করে ফিরল। যখন ওরা ফেরে ইমামা তখন রুমে। হাসি মুখে স্বাগত জানায় ওদের। মনে হচ্ছে আজ ভালোই কেনাকাটা হয়েছে। ওদের হাতে থাকা শপিং ব্যাগের দিকে তাকিয়ে বলে। ওরা কিছু বলল না। ব্যাগগুলো একপাশে রেখে ইমামার দিকে তাকালো। তুমি কই ছিলে? জাভেরিয়া জিজ্ঞেস করে। ইমামা ভেতরে ধাক্কা অনুভব করে। ওয়ালেট নিতে এসে দেখি তুমি নেই, রুম লক। জাভেরিয়া খড়খড়ে গলায় বলে, আমি তোমাদের পেছনে পেছনে গেছি। মানে কি? জাভেরিয়া অবদ্ধ ভঙ্গিতে জিজ্ঞেস করে। তোমরা চলে যাওয়ার পর আমার ইচ্ছে বদলে যায়। আমি এখান থেকে জয়নবের বাসায় গেছি, কারণ তোমাদের ওকে পিক করার কথা, কিন্তু দারোয়ান বলল সবাই চলে গেছে, তাই ওখান থেকে ফিরে আসি। ফেরার পথে কিছু বই কিনে নিয়ে আসি, ব্যাস। দেখলে, আমি আগেই বলেছি আমাদের সাথে চলো, কিন্তু তখন না বললে। পরে বোকার মতো পিছু নিয়েছো। আমার তো সন্দেহ হয়েছিল তোমাকে নিয়ে। রাবিয়া নিশ্চিত হয়ে শপিং ব্যাগ খুলতে খুলতে বলে। ইমামা উত্তর দেয় না। মুচকি হেসে ওদের দিকে তাকিয়ে থাকে। রাবিয়া আর জাভেরিয়া শপিং ব্যাগ খুলে এক এক করে কেনাকাটা করা জিনিসপত্র দেখাচ্ছিল। নাম কি তোমার? জানি না। বাবা মা কি রেখেছে? বাবা মাকে জিজ্ঞেস করুন। নীরবতা। মানুষ কি নামে ডাকে তোমাকে? ছেলেরা নাকি মেয়েরা? ছেলেরা। অনেক নামেই ডাকে। বেশি কোন নামে ডাকে? ডিয়ার ডেভিল। আবার নীরবতা। আর মেয়েরা? ওরাও অনেক নামে ডাকে। অধিকাংশ সময় কোন নামে ডাকে? এটা বলা যাবে না। ইটস টু পার্সোনাল। লম্বা নীরবতা। গভীর নিঃশ্বাস। আবার নীরবতা। আপনাকে একটা পরামর্শ দিই। কি? আপনি আমার ব্যাপারে এমন কিছু জানার চেষ্টা করুন যা আপনি বা আমি আগে থেকে জানি না। আপনার ডান দিকে টেবিলে একটা সাদা ফাইল রাখা আছে। ওটার মধ্যে আমার পার্টিকুলার। অযথা এসব জিজ্ঞেস করে সময় নষ্ট করবেন না। সাইকো অ্যানালিস্ট টেবিল ল্যাম্পের আলোর সামনে কাউচে শুয়ে থাকা যুবককে লক্ষ্য করলেন, যে ক্রমাগত পা নড়াচ্ছিল, যার চেহারা এক গভীর তৃপ্তিভাব, এবং মনে হচ্ছে তার সাথে হওয়া এইসব কথাবার্তাকে অহেতুক মনে করছে। রুমের শীতলতা, নীরবতা এবং মৃদু অন্ধকার, যার স্নায়ুর ওপর বিন্দু পরিমাণও প্রভাব বিস্তার করেছে বলে মনে হয় না। কথার ফাঁকে ফাঁকে চোখ ঘুরিয়ে রুমের চারপাশ দেখছে। সাইকো অ্যানালিস্টের সামনে শুয়ে থাকা এই যুবক এক অদ্ভুত কেস, যে ফটোগ্রাফিক মেমোরির মালিক এবং যার আইকিউ লেভেল 150 রেঞ্জের, যার রয়েছে থ্রু আউট আউটস্ট্যান্ডিং একাডেমিক রেকর্ড এবং গলফে 3বার রাষ্ট্রপতি স্বর্ণপদক বিজয়ের সুনাম। অথচ এত কিছুর পরও এই নিয়ে তৃতীয়বার আত্মহত্যার ব্যর্থ চেষ্টা করে তার দ্বারপ্রান্ত হাজির হয়েছে। ওর বাবা মা নিয়ে এসেছে, যারা ছেলেকে নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায়। এই যুবক দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ও ধনী এক পরিবারের অংশ। 5 ভাই বোনের মধ্যে চতুর্থ। 2 ভাই 1 বোন ওর বড়। বুদ্ধিমত্তা এবং মেধার কারণে বাবা মায়ের ভীষণ আদরের সন্তান। তা সত্ত্বেও গত 3 বছর আত্মহত্যার ভিন্ন 3 ধরনের চেষ্টা করেছে। প্রথমবার রাস্তার বাইকে চালানোর সময় ওয়ান ওয়ে ভেঙে অন্য রাস্তায় ঢুকে বাইক থেকে হাত সরিয়ে নেয়। পেছনে থাকা এক ট্রাফিক কনস্টেবল এই কাজ করতে দেখে। সামনে থেকে আসা গাড়ির ধাক্কায় বাতাসে উড়ে অন্য গাড়ির ছাদে পড়ে। সেখান থেকে পড়ে মাটিতে আঁচড় খায়। পাঁজরের কিছু হাড়, এক হাতের বাহু এবং এক পা ফ্র্যাকচার হয়েছিল তখন ওর। সেই সময় কনস্টেবল পিড়াপিড়ি করলেও যুবকের বাবা মা এটাকে দুর্ঘটনা মনে করেছেন, কারণ ও বলেছিল ভুল করে ওয়ান ওয়ে থেকেই সরে গিয়েছি। দ্বিতীয়বার পুরো 1 বছর পর নিজেকে বেঁধে লাহোরের এক ব্রিজের উপর থেকে পানিতে লাফ দেয়। আবার ওকে বাঁচিয়ে নেওয়া হয়। ব্রিজের উপর থাকা লোকজনের সেই দড়ি ধরে ওকে টেনে তোলে, যার সাথে নিজেকে বেঁধে নিচে লাফ দিয়েছিল। এবার সাক্ষী দেওয়া মানুষের সংখ্যাও বেশি। ও নিজেই পানিতে লাফিয়ে পড়েছে। কিন্তু যুবকের বাবা মায়ের বিশ্বাস হয়নি। ওর বক্তব্য ছিল কিছু ছেলে গাড়ি আটকে ব্রিজের কাছে নিয়ে ওকে সেখান থেকে বেঁধে পানিতে ফেলেছে। তাছাড়া যেভাবে বাধা ছিল তাতে এটাই মনে হওয়ার কথা। পরের কয়েক সপ্তাহ পুলিশ ওর বর্ণনা দেওয়া সেই ছেলেদের সারা শহরে হন্য হয়ে খোঁজে। নিরাপত্তার কথা ভেবে যুবকের বাবা একজন গার্ড নিয়োগ দেন 24 ঘন্টা সাথে থাকার জন্য।
কিন্তু তৃতীয়বার বাবা মায়ের চোখে ধুলো দিতে পারেনি যুবক। অনেকগুলো ঘুমের ট্যাবলেট গুঁড়ো করে খেয়ে ফেলে। ট্যাবলেটের পরিমাণ এত বেশি ছিল যে পেট ওয়াশ করার পরও বেশ কয়েকদিন অসুস্থ থাকতে হয়। এবার কারো কোনো ভুল বোঝাবুঝি রইল না, কারণ বাড়ির বাবুচির সামনে ট্যাবলেটের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে খেয়েছিল ও। সিকান্দার ওসমান আর তাইবা সিকান্দার হতবাক হয়ে যান। বিগত বছরে ঘটে যাওয়া ঘটনাগুলো একে একে মনে পড়ে তাদের। ছেলের কথার উপর এতদিন ভরসা করে বসে থাকার জন্য পস্তাতে শুরু করেন। পুরো পরিবার সারারকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। স্কুল, কলোনি, বংশ সবখানে ওর খবর ছড়িয়ে পড়ে। এবার নিজেও অস্বীকার করতে পারেনি সে আত্মহত্যার চেষ্টা করেছিল। কিন্তু কারণ কি, এর উত্তর দিতে প্রস্তুত না। বাবা মা ভাই বোন কারোর কাছেই মুখ খোলেননি। সিকান্দার ওসমান এ লেভেলের পর ওকে তার বড় ছেলেদের মতো পড়াশোনার জন্য বাহিরে পাঠাতে চেয়েছিলেন। তিনি জানতেন তার এই ছেলে যে কোনো জায়গায় শুধু সহজে ভর্তি না, বরং স্কলারশিপও পেয়ে যাবেন। কিন্তু সত্য সামনে আসার পর তার সমস্ত প্ল্যান হাওয়ায় মিলিয়ে যায়। এখন সালার সেই সাইকো অ্যানালিস্টের সামনে, যার কাছে তিনি ওকে এক বন্ধুর পরামর্শে পাঠিয়েছেন। ঠিক আছে সালার, টু দ্য পয়েন্ট কথা বলি। মরতে কেন চাও তুমি? সালার কাঁধ উঁচিয়ে বলে, আপনাকে কে বলল আমি মরতে চাই? 3বার আত্মহত্যার চেষ্টা করেছো তুমি। চেষ্টা করা এবং মরার মধ্যে অনেক পার্থক্য। প্রতিবার কাকতালীয়ভাবে বেঁচে গেছো, না হলে নিজেকে মারার কোনো সুযোগ বাদ রাখোনি। দেখুন, আপনি যেটাকে আত্মহত্যা বলছেন আমি সেটাকে আত্মহত্যার চেষ্টা হিসেবে দেখি। আমি শুধু দেখতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন। সাইকো অ্যানালিস্ট তাকিয়েছিলেন। সালার তাকে বেশ শান্ত ভঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে। মৃত্যুর যন্ত্রণা বুঝে তুমি কি করবে? ব্যাস এমনিতেই কৌতূহল বলতে পারেন। সাইকো অ্যানালিস্ট দীর্ঘশ্বাস ফেললেন। ও ছাদের দিকে তাকিয়ে আছে। তো একবার চেষ্টা করার পর তোমার সেই কৌতূহল মেটেনি? ওহ, তখন আমি অজ্ঞান হয়েছিলাম, ঠিকমতো কিছু অনুভব করতে পারিনি। তৃতীয়বার ঠিক একই বিষয় ঘটে। হতাশা ভঙ্গিতে মাথা নাড়ে ও। তার মানে তুমি চতুর্থ চেষ্টা করবে? অবশ্যই। আমি অনুভব করতে চাই যন্ত্রণার চরম পৌঁছালে কেমন লাগে। মানে কি? যেমন জয়ের সমাপ্তি এক্সট্রেসিতে। তবে আনন্দের এই সীমার পরে কি আসে? সুতরাং আবার এই সূত্র অনুযায়ী যন্ত্রণার কোনো সীমা থাকার কথা, যে এক্সট্রেসিতে বোঝানোর মতো কিছু থাকে না। আমি ঠিক বুঝতে পারছি না, সাইকো অ্যানালিস্ট বললেন। ধরুন আপনি স্ট্রিপটিজ দেখছেন, চারপাশে জোরে মিউজিক চলছে, ড্রিঙ্ক করছেন, কিছু ড্রাগস নিয়েছেন, নাচছেন, ক্রমশ ধীরে ধীরে চেতনা হারিয়ে ফেলছেন। আপনি এক্সটেসিতে আছেন, অর্থাৎ মোহবিশিষ্ট অবস্থায় আছেন। কোথায় আছেন, কেন আছেন, কি করছেন কিছু জানেন না। শুধু জানেন যা করছেন আপনার তা ভালো লাগছে। আমি যখন ছুটি কাটাতে দেশের বাইরে যাই তখন কাজিনদের সাথে এ ধরনের বারে যাই। তবে আমার সমস্যা হচ্ছে আমি ওদের মতো নেশায় বুঁদ হই না। আই নেভার গেট ওয়াইল্ড উইথ জয়। আমি এসবে তেমন সুখ খুঁজে পাই না যা অন্যরা পায়। এই বিষয় আমাকে হতাশ করে। তাই ভাবলাম আনন্দের শেষ সীমায় না পৌঁছাতে পারি, অন্তত যন্ত্রণার চরম সীমা পৌঁছে দেখি। কিন্তু সেটাও হচ্ছে না। তুমি এ ধরনের বিষয় কেন সময় নষ্ট করছো? কত উজ্জ্বল একাডেমিক রেকর্ড রয়েছে তোমার। সালার বিরক্ত হয়ে বলে উঠল, প্লিজ প্লিজ, এখন আমার গুণ কীর্তিন শুরু করবেন না। আমার জানা আছে আমি কি। অসহ্য হয়ে গেছে নিজের প্রশংসা শুনতে শুনতে। ওর সুরের তিক্ততা। সাইকো অ্যানালিস্ট কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে ওকে দেখলেন। তুমি নিজের জন্য কোনো গোল কেন সেট করছো না? করেছি তো। কি সেটা? আত্মহত্যার আরেকটা চেষ্টা। তোমার কোনো ডিপ্রেশন আছে? নট এট অল। তাহলে মরতে কেন চাও? সালার দীর্ঘশ্বাস ফেলে। আপনাকে এখন আবার নতুন করে বলতে হবে আমি মরতে চাই না? অন্য কিছু করার চেষ্টা করছি। ঘুরে ফিরে কথা সেই এক জায়গায় এসে দাঁড়িয়েছে। সাইকো অ্যানালিস্ট কিছুক্ষণ ভাবলেন। তুমি এসব কোনো মেয়ের জন্য করছো? সালার ঘাড় ঘুরিয়ে অবাক চোখে তার দিকে তাকায়। মেয়ের জন্য? হ্যাঁ, কোনো মেয়ে যাকে তুমি পছন্দ করো বা বিয়ে করতে চাও। সালার জোরে হেসে ওঠে। এরপর শুধু হাসতে থাকে। মাই গড, আপনার কথায় মনে হচ্ছে কোনো মেয়ের জন্য আমি আত্মহত্যা। কথা অসম্পূর্ণ রেখে আবার হাসতে থাকে। মেয়ের প্রেম সের জন্য আত্মহত্যা? ভালো জোকস। হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করে ও। সাইকো অ্যানালিস্ট এমন আরও বেশ কয়েকটা সেশন ওর সাথে করেন, কিন্তু ফলাফল প্রতিবার সেই পুরনো গল্প। আপনারা ওকে পড়াশোনার জন্য বাইরে পাঠানোর পরিবর্তে আপাতত এখানেই রাখুন। সেই সাথে আরও মনোযোগ দিন। হতে পারে মনোযোগ পাওয়ার জন্য এসব করছে। পরামর্শ দেন তিনি। যার কারণে ওকে বাইরে পাঠানোর পরিবর্তে ইসলামাবাদের এক প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা করা হয়। সিকান্দার ওসমান ভালোভাবে কাছে রাখলে হয়তো ছেলেটা আর এসব করবে না। সালার বাবা মায়ের সিদ্ধান্তে কোনো দুঃখজনক প্রতিক্রিয়া দেখায়নি, ঠিক যেমন তাদের বাইরে পাঠানোর সিদ্ধান্তে কোনো আনন্দের প্রতিক্রিয়া ছিল না ওর মাঝে। সাইকো অ্যানালিস্টের সঙ্গে শেষ সেশনের পর সিকান্দার ওসমান বাড়ি নিয়ে এলেন ওকে। এসে তিনি এবং তার স্ত্রী মিলে ওর সাথে লম্বা চওড়া মিটিং করলেন।
নিজেদের বেডরুমে বসিয়ে যেসব আরাম আয়েশের কথা মনে করায়, যা তারা বছরের পর বছর ওকে দিচ্ছে। ওর কাছে থাকা নিজেদের আশার কথা জানায়, আদর করে বোঝায়, যা তারা অন্যর জন্য অনুভব করে। ভাবলেশীন চেহারা নিয়ে চুইংগাম চিবুতে চিবুতে বাবার অস্থিরতা আর মায়ের কান্না দেখছিল ও। কথাবার্তার শেষ দিকে সিকান্দার ওসমান প্রায় ক্ষুব্ধ হয়ে বলছেন, কিসের কমতি রয়ে গেছে তোমার? কি নেই যা তুমি চাও, বলো। সালার কিছুক্ষণ ভাবে। স্পোর্টস কার। পরের মুহূর্তে বলে ওঠে, ঠিক আছে, স্পোর্টস কার আনিয়ে দেব, কিন্তু এমন কিছু আর না যা এতদিন করেছো, ওকে? সিকান্দার ওসমান কিছুটা হালকা বোধ করলেন। সালার মাথা নাড়ে। তাইবা সিকান্দার টিস্যুতে চোখের পানি মুছে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ও রুম থেকে বেরিয়ে গেল। সিকান্দার ওসমান সিগারেট ধরাতে ধরাতে স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তাইবা, ওর প্রতি তোমার আরও মনোযোগ দিতে হবে। নিজের অ্যাক্টিভিটিস কমিয়ে ছেলের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করো। তাইবা সিকান্দার ঘাড় নেড়ে সম্মতি জানায়।